আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওতে আপনারা তিনটে বিষয় সম্পর্কে জানতে পারবেন। আমি তিনটে বিষয় আপনাদেরকে এলাবোরেটলি এক্সপ্লেন করে দিব। তিনটে বিষয় আসলে খুবই দুর্দান্ত একটা বিষয়, কারণ আজকে প্রথম যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে ইনভাইটেশন নিয়ে। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন আকবর আলী রাজ এবং শারমিন এই দুইজন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে। এর মানে হচ্ছে এসআর ড্রিম লাইফের সাথে যে মাল্টিপ্লাগের বিয়ে হচ্ছে, ওই এসআরের ফুল নাম হচ্ছে আকবর আলী রাজ এবং বিয়ে হচ্ছে মাল্টিপ্লাগের সাথে, ঠিক আছে, মানে সকেটের সাথে। তো যাই হোক, তাদের এই বিয়েতে তারা বিয়ের কার্ড ছাপিয়েছে। সেই কার্ডগুলো এখন তারা একে একে বিভিন্ন পরিবার বর্গের কাছে পৌঁছে দিচ্ছে ইনভাইটেশন দেওয়ার জন্য। যেমনটা আপনারা দেখেছিলেন মিমার বাবু কুষ্টিয়াতে গিয়েছিল, সেখানে তারা তানজিলার হাতে পৌঁছে দিয়েছে। এখন তারা এই কার্ডগুলো বিলি করছে বা পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে বাপ্পি আরিফ তাদের কাছে। আচ্ছা, ইস্যু হচ্ছে এইটা না, ইস্যু হচ্ছে বাবু যখন তার বোনের বিয়ের কার্ড আরিফ এবং বাপ্পিকে ইনভাইট করার জন্য বিতরণ করতে এসেছিল, মানে দিতে এসেছিল ইনভাইটেশনটা, তখন আরিফ এটাকে অ্যাকসেপ্ট করেনি, বাপ্পিও সেটাকে অ্যাকসেপ্ট করেনি, তারা ইনভাইটেশন নিবে না। এর মানে কি এইটা যে তারা বিয়েতে যাবে না বা তারা বিয়েতে যেতে যাচ্ছে না? বাপ্পি দিয়ে কথা বলেছে আমি কি দাওয়াত খাওয়ার জন্য বসে আছি, কিন্তু তারা বিয়েতে যাবে, তারা ভিডিও করবে, তারা খানা পিনা খাবে, কিন্তু বাপ্পি ইনভাইটেশন নেবে না, কার্ডটাকে অ্যাকসেপ্ট করবে না, আরিফও কার্ডটাকে গ্রহণ করবে না। কিন্তু কেন, কি এমন হয়েছে তারা সবই করবে কিন্তু তারা কার্ড অ্যাকসেপ্ট করবে না, ইনভাইটেশন গ্রহণ করবে না? মানে তারা বিয়েতেও যেতে যাচ্ছে না। বাপ্পি তো বলে দিয়েছে আমি কি বিয়েতে যাওয়ার জন্য বসে আছি নাকি, কিন্তু কেন, হঠাৎ করে এমন কি হলো? বাবু কি এমন কিছু বলেছে যার জন্য বাপ্পি আতে ঘা লেগেছে? নাকি বাবুর মা কিছু করেছে? নাকি শারমিন? আসলে এখানে অনেকগুলো ঘটনা জড়িত থাকতে পারে, জিনিসটা আজকে আমরা খোলাসা করার চেষ্টা করব। দ্বিতীয় যে বিষয়, আমরা অলওয়েজ একটা জিনিস জেনে এসেছি যে বাবু এবং মিম সবসময় কিন্তু আবদিয়ার উপর একটা নির্যাতন চালিয়ে এসেছে লম্বা সময় ধরে। একইভাবে আজকেও সেই নির্যাতনের একটা নমুনা আমরা দেখতে পেয়েছি। সেই নমুনাটা একদম স্পষ্ট ছিল। এতদিনের যে নমুনাগুলো ছিল সেগুলো ইনডিরেক্ট কিছু কারণ ছিল, মানে একদম ডিরেক্টলি বোঝা যাচ্ছিল না, কিন্তু আজকেটা একদম ডিরেক্টলি বোঝাই যাচ্ছে আবদির উপর কীভাবে টর্চার করা হয়েছে। ঠিক আছে, আবদিয়া ছোট্ট একটা মানুষ কীভাবে করে বসেছিল, কীভাবে করে কান্না করছিল লনলি ভাবে, সেটা আসলে আপনারা না দেখলে বুঝবেন না, সেটা আমি আপনাদের কাছে দেখিয়ে দিব। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনারা জানেন তিশা সাবিনা মিম তিন বোন, এটা না জানার কিছু নেই। তো স্বভাবতই তারা তিন বোন একত্রিত হলে তারা অনেক খুশি হয়, ঠিক আছে, বিশেষ করে তিশা তো অনেক খুশি হয়। সে তার বোনদের সাথে থাকলে সে মনে করে যে সে এক টুকরো সুখের সাগরে বাস করছে। কিন্তু মিমের কেন জানি এবার আর পছন্দ হচ্ছে না এতগুলো মানুষের রান্নার দায়িত্ব নেওয়া, ঘরগুলোকে এলোমেলো করে রাখা। মিমের মেজাজটা একটু খারাপই হয়ে গেছে, এই জন্য সবার সাথেই কেমন যেন তিক্ততা দেখাচ্ছে। কোথায় গেল সে ভালোবাসা? দায়িত্বের সময় কি তাহলে ভালোবাসাটা পালিয়ে যায়? এই জিনিসটা বুঝিয়ে দিচ্ছে মিম। আসলে সমস্ত কিছু আমি এক্সপ্লেন করবো ভিডিওর ভিতরে। যদি ডিটেলস জানতে চান অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। তো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশান অন করেননি অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। ভিডিও শুরুটা আজকে করব বাপ্পি এবং আরিফকে দিয়ে। আসলে হঠাৎ করে অনেকদিন পর আরিফের সমাগম হয়েছে। আরিফকে নিয়ে লম্বা সময় ধরে কোনো কথাবার্তা বলা হয়নি। তো আরিফ এখানে যে কারণে এসেছে সেটা হচ্ছে একটা ছোট্ট ইনভাইটেশনের জন্য। আমি আপনাদেরকে খুলে বলি, আপনারা সবাই দেখেছেন ইতিমধ্যে যে আকবর আলী রাজ এবং মাল্টিপ্লাগের মধ্যে বিয়ের একটা দিনক্ষণ ঠিক করা হয়েছে। ওই দিনক্ষণ ঠিক করে তারা একটা বিয়ের কার্ড ছাপিয়েছে এবং আমরা জানি বিয়ের কার্ড ছাপানোর উদ্দেশ্য একটাই, বিভিন্ন পরিবার বর্গের কাছে এই বিয়ের কার্ডগুলোকে আমরা পৌঁছে দিই দাওয়াত দেওয়ার জন্য, যে হ্যাঁ আপনারা অমুক অমুক পরিবার সহ আপনারা আমাদের বিয়েতে উপস্থিত থাকবেন, এই কাজটা করা হয়। তো শারমিন আর রাজ তারাও তাদের বিয়ের ইনভিটেশন কার্ড ছাপিয়েছে। তো ঘটনা হচ্ছে
তারা কার্ডগুলো বিলিয়ে বেরিয়েছে, সবার কাছে দিয়েছে, বাবু মিম তারা তাদের আত্মীয় স্বজনদের কাছেও দিয়েছে। তো এখন বাবুদের যে সবচেয়ে বড় স্পেশাল গেস্ট, যেটা বাবুরা আসলে তাদের সবথেকে বড় গেস্ট মনে করে, সেটা হচ্ছে বাপ্পি আর তিশাকে। তো তাদের জন্য একটা কার্ড রেখেছে এবং একইভাবে সাবিনা এবং আরিফের জন্য একটা কার্ডের ব্যবস্থা করেছে বাবু। তো এখন যেহেতু তারা 3 বোন একত্রিত হয়েছে, 3টা পরিবার একসাথে থাকছে মিমদের বাসায়, তো বাবু চিন্তা করেছে এটা একটা বেস্ট টাইম, এই মোমেন্টটা, যে এখন যদি আমি বিয়ের কার্ডগুলো তাদের দুইজনের কাছে পৌঁছে দিতে পারি, কারণ একসাথে বাপ্পি আর আরিফ বসা আছে, সাবিনা তিশা আছে, দুই পরিবারকে একসাথে ইনভাইটেশন দিয়ে দেওয়া যায়, এটা আবার বাবু মনে করছিল। তো ঘটনা হচ্ছে, যখন ইনভাইটেশনটা বাবু দিতে যায় আরিফকে, যে আচ্ছা আপনাদের জন্য একটা গিফট আছে, কি গিফট, এই যে ইনভাইটেশন কার্ড দিচ্ছিল, বাবু আরিফের হাতে দিচ্ছিল। ফার্স্ট পাশে বাপ্পি বসা ছিল, তো সবার আগে আরিফকে দিয়েছে। তো আরিফ কার্ডটা ধরা দূরের কথা, সে ছুঁয়ে তো দেখেইনি, বরং সে উল্টো বাবুকে বলছে আমি তো এই কার্ড নিব না, আমার ইনভাইটেশনের কোনো দরকার নেই। এখন বাবু কিছু সময়ের জন্য বলদ হয়ে যায়, সে ভেবেছে হয়তো আরিফ মজা করছে, এজন্য সেও হেসে দেয়, হে হে হে। কিন্তু আসলে আরিফ সিরিয়াসভাবেই বলেছে যে আমি তো কার্ড নিব না। এখন এতগুলো মানুষের সামনে ভিডিও ক্যামেরা অন করা, সো আরিফ চাইলেও তো সিরিয়াসভাবে বলতে পারবে না, একটু রসকস মিশিয়ে হাসি তামাশার ছলে বলছিল, বাট কথা যেগুলো বলছিল তার জায়গা থেকে সে তার কমন সেন্স দিয়ে সে লজিক্যাল কথা বলছিল। পরবর্তীতে বাবু আরিফকে আর কার্ডটা না দিয়ে পরে বাপ্পিকে কার্ডটা দিতে যায়, যে কার্ড। তো বাপ্পি একই রিয়াকশান দেয়, না কার্ড তো নিব না। বলে এটা তোমরা কেন দিতে আসছো, মানে বাপ্পি মিম আর বাবুকে বলছে তোমরা কেন দিতে আসছো, এই কার্ড তো কাকিমা দিবে। ঘটনাটা তখন একটু স্পষ্ট হতে থাকে আমার কাছে। প্রথমত আমি কনফিউজ ছিলাম, যাচ্ছা কার্ড কেন নিবে না, বিয়েতে যাচ্ছে, বিয়েতে খাবে, বিয়েতে ফুর্তি করবে, ডলার কামাবে, ভিডিও দিবে, মানে যত রকমের কার্যকলাপ নাচ গান সবই করবে, কিন্তু কার্ড নিবে না কেন। তখন আর বুঝতে বাদ থাকলো না আসলে ঘটনাটা কি। তো বাপ্পি আর আরিফ, আমি তাদের জাস্ট হাইলাইট করে কথাগুলো বলছি, তারা যেভাবে বলছে আপনারা ভিডিও দেখলে শুনতে পারবেন। তাদের কথার মোটো হচ্ছে একটাই, যে ওখানে যে কজন মানুষ আছে এর মধ্যে বাবু সবচেয়ে ছোট, বুঝবেন দর্শক, বাবু সবচেয়ে ছোট। তো বাবু কিভাবে করে বাপ্পি আর আরিফকে দাওয়াত দিতে আসে। এখন যেহেতু রহিম ব্যাপারী হচ্ছে কি দর্শক, বাবু এবং শারমিনের বাবা, ঠিক আছে। তো তিনি তো মারা গেছেন, তো যেহেতু উনি মারা গেছেন, তো এখন তার অবর্তমানে বাবুদের পরিবারের অভিভাবক কিন্তু তাদের মা, ঠিক আছে, যেটাকে আপনারা বলতে পারেন তিশাদের কাকি। সো তিনি হচ্ছে কি এখন ওই বাড়ির অভিভাবক, সব থেকে সিনিয়র সিটিজেন ওই বাড়ির। তো সেই ক্ষেত্রে যদি কাউকে এরকম ইনভাইট করার প্রয়োজন পড়ে, সেটা তো উনি করবে, উনি কার্ড দিয়ে করবে। আচ্ছা, এখন সেক্ষেত্রে আমি আবার একটা লজিক দিতে পারি, উনি যে করবে, উনি তো ভাই বয়স্ক একজন মানুষ, উনি কি এখন সবার বাড়ি বাড়ি গিয়ে কার্ড বিতরণ করবে? সে বয়সটা আবার ওনার নেই, তার তো শারীরিক কষ্টের কথাটাও তাকে চিন্তা করতে হবে। তো সেই কথা চিন্তা করে আবার বাপ্পি আর আরিফ একটা বিকল্প উত্তরও দিয়েছে, আচ্ছা ঠিক আছে, যদি কাকিমা আসতেও না পারে, দিতেও না পারে, সেক্ষেত্রে তারও বর্তমানে ওই পরিবারের অভিভাবক তো বেল্লাল, তুমি না, মানে বাবুকে বলছে, কারণ বাবু সবচেয়ে ছোট, যে বয়সে বড় সেই পরিবারের অভিভাবক হয়। তো যেহেতু তাদের বাবা মারা গেছে, বাবু ও শারমিনের, তারা বর্তমানে অভিভাবক তাদের মা। এখন মা যেহেতু অসুস্থ, এত দূর দূরান্তে হাঁটাচলা করতে পারবে না, তাহলে তারও বর্তমানে আবার অভিভাবক হবে বেল্লাল, তাদের বড় ভাই। তার মানে আরিফ একটা কথা বলেছে, আচ্ছা ঠিক আছে কাকিমা না আসতে পারো, অ্যাটলিস্ট এই কার্ডটা বেলাল তো এসে দিতে পারে, তুমি কেন দিবা। মানে আরিফের কথা মতো বাবু সবচেয়ে ছোট, বাবু এই কার্ডটা তো দিতে পারে না। তো তারপরও তিশা এটাকে হাসি তামাশার ছলে জিনিসটাকে কমেডির পর্যায়ে নিয়ে যায়, হাসতে হাসতে কার্ডটাকে গ্রহণ করে নেয়, সাবিনা গ্রহণ করে নেয়, মানে বাপ্পি আর আরিফ কার্ডটাকে নেয় না, তো কার্ডটা সাবিনা আর আতিশা তাদের পক্ষ থেকে নিয়ে নেয়, নিয়ে পরে বাপ্পিকে কার্ডটা দেয়, বাপ্পি কার্ডটা দেখে, আসলে তারা তো ইন্টারেস্ট নেই। পরে বাপ্পি কথা বলেছে, আমি কি ভাই বিয়েতে যাওয়ার জন্য বসে আছি, মানে তারও তো ইন্টারেস্ট নেই। তো বাপ্পি আর আরিফের কথা হচ্ছে গিয়ে, বাবু এই কার্ডটা দেওয়ার মানে হচ্ছে তাদেরকে অপমান করা। তাদের পরিবারের যে অভিভাবক আছে, শারমিনের মা বা বেল্লাল, তারা হয়তো চাচ্ছে না যে বাপ্পি আর আরিফ তারা আসুক, এখন শুধুমাত্র দায়িত্বতার স্বরূপ যে পরিবারের মেম্বার লাগে দিতে হবে, তাই দিয়েছে, বাধ্যগত একরকমের। হ্যাঁ হতেই পারে, কারণ তারা তো এখনও ভুলে যায়নি, সব কিছু এখনও রক্ত গরম আছে। যখন
মিমের বিয়ে হয়েছিল তখন তিশারা কি করেছে সবার মনে আছে। যখন তানজিলের বিয়ে হয়েছিল তখন তারা কি করেছে তাদের সাথে সবার মনে আছে। কিভাবে ঘর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল দূর দূর করে সবার মনে আছে। তো ওগুলো তো সবাই এখনও ভুলে যায়নি। স্বভাবতই তার মানে মন থেকে এই জিনিসগুলো আসবে না, এটাই বাস্তবতা। তো তারা যদি এর চেয়ে বেশি আশা করে বাবুদের কাছ থেকে, এটা আসলে তাদের একটা মানে বেশি চাওয়া হবে আমি মনে করি। আবার ওই দিক থেকে বুঝতে হবে যে বাবুদেরকে যে তাদেরও আসলে এখানে বাবুকে দিয়ে ইনভাইটেশন দেওয়াটা আসলে কোনো আমি নিয়ম দেখছি না। এখানে বেলালও আসলেও দিতে পারতো, যে বেলাল এসে এই জিনিসটা যেহেতু বেলাল এত জায়গায় ঘোরাঘুরি করতে পারে তাহলে বেলাল এটাকে দিয়ে যেতে পারতো, এসে কোনো সমস্যা ছিল না। আসলে কি দর্শক, যে আমরা যদি এখানে দোষ গুণ ধরতে বসি সেটা ধরতে পারবো, যে বাপির এটা দোষ হয়েছে, বাপির এটা গুণ হয়েছে, বাবুর এটা দোষ হয়েছে, বাবুর এটা গুণ হয়েছে। বাট অ্যাবভ অল আমাদেরকে একটা বুঝতে হবে এই দোষ গুণ, এই নিয়মাবলী আমরা আমাদের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারি। আমরা আমাদের জন্য এগুলোকে রিজার্ভ রাখতে পারি। আচ্ছা আমাদের লাইফে এটা ভুল, এটা ঠিক, এগুলো করতে পারি, আপনাদের লাইফে করতে পারি দর্শক। কিন্তু আমরা না বাপ্পি তিশা তাদের লাইফের ক্ষেত্রে কোনটা সঠিক কোনটা ভুল এটা ডিসাইড করার অধিকার আমাদের নেই। বলুন তো কেন? তার মুখ্য কারণ হচ্ছে দর্শক, তাদের লাইফে সবই তারা করে ভুল, তাদের লাইফে সবই তারা করে মানে নিয়মহীন কাজ। সো যেহেতু তাদের পুরো লাইফটাই চলে নিয়ম বহির্ভূত কার্যকলাপ দিয়ে, তো সেই ক্ষেত্রে ভাই আমরা তাদেরকে নিয়ম কখনো শিখাতে পারবো না। তারা কোনো কাজে নিয়ম মাফিক করে না, তারা সমস্ত কাজই করে নিয়ম বহির্ভূত, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তাদেরকে আমরা এই শিক্ষাটা দিতে পারবো না ভাই এটা আপনার ঠিক হয়নি, এটা আপনার ঠিক হয়েছে, কারণ তাদের ভাই কোনো কিছু ঠিক হয় না, তাদের কোনো কিছুই ঠিক হয় না। সো আমরা এই কথা যদি বলি তাদের ঠিক হয়েছে ঠিক হয়নি, তাহলে জিনিসটা কী হবে জানেন? জিনিসটা হবে এরকম যে ধরুন একটা শক্ত দেয়াল আছে, এখানে আমরা ঘুষি মারছি দেয়ালটাকে সরানোর জন্য, বাট আলটিমেট রেজাল্ট আমরাই ব্যথা পাবো, দেয়ালটার কিছুই হবে না। এরকম একটা জিনিস, মানে তাদের কিছু হবে না বাট আমাদের মুখ ব্যথা হয়ে যাবে বলতে বলতে। সো তাদেরকে আমরা ভাই নিয়ম শেখাতে পারবো না, কারণ তারা যেটা করবে তাদের কাছে সেটাই নিয়ম, আমরা যেটা করবো সেটা হচ্ছে বেনিয়ম, ঠিক আছে? সো তাদের কাছে এগুলো আসলে কোনো কিছুই না, কোনো কিছু ম্যাটার করে না। বাট আমি জাস্ট এতটুকু জানি বাপ্পি আর আরিফ যেরকম একটা ভাব নিল, বা আরে মানে বাপ্পি আসলে যেভাবে করলো, মানে সে মনে অনেক কিছু করে ফেলেছে বাবুদের জন্য, কিন্তু সে হয়তো ভুলে গেছে তানজিলের বিয়েতে সেই বা তারাই বা কী করেছিল তাদের জন্য, তাদের সাথে কেমন আচরণ করেছিল, কেমন বিহেভ করেছিল, হয়তো তারা ভুলে গেছে। আবার এদিক থেকে বাবুদেরকে বুঝতে হবে যে এক একটা জায়গার এক একটা নিয়মকানুন থাকে, তারা সেগুলো কিন্তু পালন করতে পারছে না। সো যাই হোক, সেটা আমাদের দেখার কিছু না, ঠিক আছে? বাট আমরা চেষ্টা করেছি যে সব কিছু যেন ঠিক হয়, বাট তাদের লাইফে সব কিছুই তো নিয়ম বহির্ভূত কাজ, আমরা এখানে বলার কিছুই না। তো এখানে মেইন যে ম্যাগনেটিক পার্ট বা চুম্বকীয় অংশ যেটা মজার পার্ট, সেটা হচ্ছে বাপ্পি এমন একটা ভাব নিচ্ছিল ওখানে বসে, মানে সেখানে প্রেসিডেন্ট, মন্ত্রী, মিনিস্টার, তাকে এসে একদম ঢাকঢোল পিটিয়ে দাওয়াত দিতে হবে। তিশা তো মুখ ফসকে এটাও বলে ফেলে, ও তাহলে তোমাকে কি এখন ওই পাবনাতে গিয়ে দাওয়াত দিয়ে আসতে হবে? আবার আরিফকে বলে, ও তোমাকে তাহলে কি ওই জিঞ্জিরিয়া মানে পদ্মার চরে গিয়ে দাওয়াত দিয়ে আসতে হবে নাকি? ঠিক আছে, মানে জিনিসটা এরকম, তারা এমন একটা ভাব নিচ্ছে তারাই দাওয়াতটা গ্রহণ করতে পারছে না। এখানে বসে কেন গ্রহণ করবে? তাদেরকে বাড়িতে গিয়ে হাতে দাওয়াত দিয়ে আসতে হবে। মানে তারা এমন লেভেলের মাপের বড় মানুষজন আর কি, বাপ্পি আর আরিফ। আর বাপ্পির মুখ থেকে এই কথাটাও আসলে জিনিসটা সন্দেহজনক, বাপ্পি বলছে আমি কি বিয়েতে যাওয়ার জন্য বসে আছি, মানে বোঝা যাচ্ছে বাপ্পি খুব একটা ইন্টারেস্টেড না, বাপ্পির মনে হাসি খুশি নেই, বাপ্পি চাচ্ছে না যে বিয়েতে যেতে, বাপ্পির কোনোভাবেই কেন যেন মন টিকছে না এই শারমিনের বিয়েটাতে। আমি বুঝলাম না ঘটনাটা কী। যাই হোক, পরবর্তীতে একটা বিষয় পর আমি চলে আসি আমার দ্বিতীয় বিষয়, এবং সেটা হচ্ছে গিয়ে আবদিয়ার বিষয়। আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি, আবদিয়াকে কিন্তু বাবু অনেক বেশি হিট করে। আবদিয়াকে কিন্তু বাবু কোনো রকম ভালোবাসে না। আবদিয়াকে প্রায় সময় বাবু ভয় দেখায়, মারধর করে, যার কারণে আবদিয়া কিন্তু খুব শক্তপোক্তভাবে চুপ হয়ে থাকে। তো গতকালকের ঘটনা একটা ভিডিওতে দেখা গিয়েছে, আপনারা দেখতে পারবেন যে বাবুর একটা পিৎজা অর্ডার দিয়েছে, ঠিক আছে? তো আপনারা স্বভাবত জানেন প্রত্যেকটা মানুষই এইটা খুব পছন্দের একটা খাবার, তার বাচ্চা মানুষও তো আরও বেশি পছন্দ করবে। তো পিৎজাটা এনে মরিয়াম আনবক্সিং করে, মরিয়ামকে দেওয়া হয়। তো ওই সময় দেখা যায় যখন পিৎজাটা আনবক্সিং করা হচ্ছিল, বিছানাতে দুটো ছোট বাচ্চা বসে আছে। একজন ছোট বাচ্চা যে সুন্দর মতো বসে মোবাইলে হয়তো গেম খেলছে বা গান শুনছে বা কিছু একটা করছে, মজা কিছু করছে, এবং সেটা ছিল তাবিয়া, ঠিক আছে? তার ট্যাবে বসে সে কিছু একটা করছিল। আর পাশেই ছিল আরেকটা বাচ্চা বসা, সেটার নাম ছিল আবদিয়া। এবং আপনারা ওই ভিডিওতে দেখবেন দুইটা বাচ্চার বচন ভঙ্গিটাকে দেখবেন, বসার ভঙ্গিটাকে দেখবেন। আবদিয়া যখন বসেছিল, দুই হাত দিয়ে ধরে মাথাটাকে হাঁটুর সাথে লাগিয়ে জাস্ট হেড ডাউন করেছিল। একটা বড় মানুষ যেমন মন খারাপ করলে আমরা হাঁটুর মধ্যে মাথা দিয়ে
চুপ করে বসে থাকে নিরিবিলি নিরালায় নির্জনে, ঠিক একইভাবে আবদিয়াও এভাবে করে বসেছিল নিরালায় নির্জনে, চুপ করে মাথাটাকে হাঁটুর সাথে দিয়ে বসে আছে। একটা বাচ্চা মানুষ পাশে একজন গেম খেলছে, তার সাথে আনন্দ করতে পারে, খেলতে পারে, সেটা না করে আবদিয়া মন খারাপ করে এভাবে বসে আছে। এটা কিন্তু খুবই সন্দেহজনক ছিল আমার জন্য, যে কেন হঠাৎ করে আবদিয়া এভাবে মন খারাপ করে বসে থাকবে, এর পেছনের কারণটা কী। তো এর পেছনের কারণটা যখন আমি খুঁজতে গেলাম, ঠিক তখনই চোখের সামনে ভাসলো বাবু। বাবুকে দেখছে আবদিয়া, বাবুকে দেখেই কিন্তু আবদিয়ার মনে ভয় জন্মে যায়। সব সময়তে বাবুকে সে অনেক ভয় পায়। তো পরবর্তীতে আরও বেশি ক্লিয়ার হয় যখন বাবুর একটা আচরণ আমার চোখে আসে। দেখা যায় বাবু যখন পিৎজাটাকে খুলছিল, তো তখন তাবিয়া সামনে চলে এসেছে, আবদিয়া ওখান থেকে দেখা যাচ্ছে, আবার পাশে মরিয়াম আছে। তো বাবু হয়তো আবদিয়া কিছু একটা করেছে বা বলেছে, বাবু তাড়াতাড়ি মানে হাতটাকে উঠিয়ে একদম থাপ্পড় একটা মারবে আবদিয়াকে, একদম ভয় দেখায় যে এই একটা দিব থাপ্পড়। কিন্তু পরক্ষণে বাবুর মাথায় চলে আসে, আচ্ছা ভাই পেছনে তো ক্যামেরা অন করা, আমাকে তো দেখবে আমি আবদিয়াকে মার দেখাচ্ছি, ভয় দেখাচ্ছি। তো সাথে সাথে বাবু হাতটাকে তুলে এই হাতটাকে আস্তে করে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে তাবিয়ার দিকে তাক করে, যে সে এমনটা ভাবছে সে তাবিয়াকে ধমক দিচ্ছে, তাবিয়াকে মারছে। আসলে তা না, সে শুরুতে কিন্তু হাতটা উঠিয়েছিল আবদিয়ার দিকে, কিন্তু যখনই মনে পড়েছে পিছনে ক্যামেরা অন করা, সাথে সাথে হাতটা সে তাবিয়ার দিকে নিয়েছে, বুঝাচ্ছে যে আমি তাবিয়াকে ভয় দেখাচ্ছি। আসলে কিন্তু সেটা ছিল না। এবং পরবর্তীতে কী করে, তাড়াতাড়ি করে পিৎজা নিয়ে আগে আবদিয়ার কাছে যায়, মানে আবদিয়া পিৎজা খাও। কিন্তু আসলে দর্শক যা ঘটানোর সেটা আগেই ঘটিয়েছে। আবদিয়া ছোট্ট মানুষটাকে সারাক্ষণ ভয় ভীতি দেখিয়ে মারধর করে, নির্যাতন করে, টর্চার করে তাকে একদম মনটা ছোট করে রাখা হয়। কোনো রকম আনন্দ ফুর্তি করতে পারে না, সবসময় সে একা একা নিরালায় নির্জনে থাকে, কারোর সাথে মিশতে পারে না। সবসময় দেখবেন বাচ্চাটা মন খারাপ করে থাকে, কান্না করতে থাকে। আসলে বাচ্চারা কীরকম না, বাচ্চারা এরকম না, তাকে এরকম বানিয়ে ফেলা হয়েছে দর্শক। যাই হোক, পরবর্তীতে এই বাবুর নাটকটা দেখতে আর ভালো লাগেনি, সো সেই জায়গাটা স্কিপ করে ফেলেছি। দেন পরবর্তী ঘটনা দর্শক, পরবর্তী ঘটনা মিমকে নিয়ে। আপনারা জানেন বর্তমানে কিন্তু শারমিনের বিয়ের উসিলা করে বাপ্পি, তিশা, আরিফ, সাবিনা সবাই মিমের বাসাতে স্টে করছে। কারণ তাদের এখন বাসা তো আর নেই, তারা তো থাকে পাবনায় তিশার, আবার আরিফা থাকে পদ্মাচরে। সো মিমের বাসা ছাড়া কারো বাসা নেই ঢাকায় থাকার জন্য। তো মিম এটা আবার কেন যেন সহ্য করতে পারছে না, কারণ তার বাসাটা তুলনামূলকভাবে ছোট, আর সাবিনা একাই যদি বাসাটা থাকে পুরো বাসাটাই কেমন যেন একটু ভরা ভরা লাগে। তো বাসায় মানুষ যদি কারো অভাব থাকে, সাবিনার মতো একটা মানুষ হলেই দেখবেন যে বাসাটা একদম ভরা ভরা লাগছে, খালি খালি লাগবে না আর। তো একে তো সাবিনা আছে, আবার সাবিনার মতো আরও ছোট ছোট কয়েকটা আছে আর কি, ওই যে মেয়ে মাতৃষা। তো এতগুলো যখন থাকবে এরকম, তো বাসাটা তো অনেক বেশি ভরা লাগবে। তো মিমের অবস্থা হয়েছে সকাল থেকেই তাকে রান্নার কাজে ব্যস্ত হতে হয়েছে। আর আপনারা জানেন তিশা তো ভাই রান্না করবে না। তিশা মালয়েশিয়াতে গিয়ে রান্না করতে পারে, তিশা নিজের জন্য রান্না করতে পারে, বাট তিশা তার নিজের পরিবারের কারোর জন্য রান্না করবে না। তো যাই হোক, মিম রান্না করতে বসেছে সকাল থেকে। আর সাবিনা তো ওরকম করে রান্না করে না, কারণ সে যেহেতু এখন আরেক বাচ্চার মা হয়েছে, সে খুব একটা ভারী কাজকর্ম করে না। তো সমস্ত কিছু বিবেচনায় মিমির উপর এখন একটা অনেক বড় গুরুদায়িত্ব পড়ে গেছে। সবার জন্য খাবারের ব্যবস্থা করতে হবে, আয়োজন করতে হবে, নাস্তা দিতে হবে, দুপুরের খাবার দিতে হবে, বিকালে নাস্তা দিতে হবে, রাতের খাবার দিতে হবে। এবং এটা ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত না শারমিন আর আকবর আলী রাজের শুভ বিবাহ সম্পন্ন হয়। তো এর আগ পর্যন্ত মিমকে গুরুদায়িত্ব পালন করতে হবে। তো মিমের মাথা অলরেডি খারাপ। তো সকাল থেকেই সে তাকে রান্নাঘরে বসে আছে। তো সাবিন এমনি কথা বলতে বলতে গিয়েছিল সেখানে। তো মিম গিয়ে ঝাঁঝালে মেরে ওঠে, এখানে আসা লাগবে না, আসা লাগবো না। কেন? কারণ ভাই এখানে রান্নাঘরে, ভাই আমার রান্নাঘরে অন্য কেউ ঢুকলে বা সামনে গেলে আমি কাজ করতে পারি না, বিরক্ত লাগে, অতিষ্ঠ লাগে, মিম এভাবে করে বলেছে। তো সাবিনা আসলে বুঝতে পেরেছে মিমের মাথা গরম, সে আর কিছু বলেনি, ওখান থেকে আসলে চলে এসেছে। আবার তিশাও বুঝতে পারছে মিমের মাথা গরম, এই জন্য তাকে একটু এড়িয়ে চলছে, অ্যাভয়েড করে চলছে। তো আমার ঘটনা কি, যে বোনের সাথে ঘুরতে পারবেন, থাকতে পারবেন, ভিডিও দিতে পারবেন, ডলার ইনকাম করতে পারবেন, কিন্তু 3 বোনের মধ্যে একটা নেচার দেখেছি, একটা সহজাত ইনস্টিংক্ট নেচার। ওই যে বলে না ব্লাড রিলেশন থাকে, ঠিক ওরকম ব্লাড রিলেশন আছে। জিনিসটা হচ্ছে এরকম যে তিশাও তার বোনদের জন্য কোনো রান্না বাড়া করতে চায় না, আবার মিমও ঠিক একই দেখলাম, তার বোনদের জন্য কোনো রান্না বাড়া করতে চায় না। কিন্তু আবার এখানে একজন মানুষ ব্যতিক্রম আছে দর্শক, সাবিনা। এটা আসলে না বললেই না, সাবিনা আবার রান্না করতে খুব পারদর্শী। তাকে কখনো দেখিনি কোনো রান্না বান্নার কাজে কাউকে কখনো না বলতে।
তার বোনরা গেলেও রান্না করেছে, অন্যান্য 8-10টা মেম্বার গেলেও রান্না করেছে, এমনকি আরিফকে সে রান্না করেই খাওয়ায় যতই সে অসুস্থ থাকুক না কেন। তো এটা আবার সাবিনা ক্ষেত্রে দেখেছি তার রান্না করাতে কোনো আমি আজ পর্যন্ত আমি কোনো অবজেকশন দেখিনি, যেটা তিশা অনেকবার অবজেকশন দিয়েছে তিশা রান্না করতে পারে না, মিমেরও ভাল লাগে না, সারাদিন টই টই করে বেড়ায়, ঘুরে ঘুরে বেড়ায়, কাজকর্ম ছাড়া থাকে। কিন্তু সাবিনাকে একটা জিনিস দেখেছি, সে রান্নাবান্নাতে একটু পারদর্শী, সে রান্নাবান্না করাতে কখনো বিচলিত হয় না, বা তাকে রান্নার কাছে ধরিয়ে দিলেও সে কখনো না করতে দেখিনি খুব একটা আমি। তারপর আমি খুব একটা ভালো জানি না, আপনারা ভালো বলতে পারবেন যেহেতু আপনারা তার ভিডিও রেগুলার দেখে থাকেন। তো তিশার ঘটনা যেটা হচ্ছে দর্শক, তিশার আর সাবিনা দুজনে বুঝতে পেরেছে যে মিমের মাথা খারাপ, মিম পছন্দ করছে না যে এতগুলো মানুষ এসেছে, এতগুলো মানুষের দায়িত্ব নিতে হবে, রান্না করতে হচ্ছে, তাদের ভালো লাগছে না। তো এর মধ্যে আবার খাবার টেবিলে বসে আবদিয়া মিমের মোবাইলে একটু লবণ ফেলে দিয়েছে, হয়তো এটা বাই মিস্টেক পড়ে গেছে। এইটা আবার তিশা তাড়াতাড়ি মিমকে আরও উত্তেজিত করতে বলছে, এই যে দেখ দেখ মিম তোর মোবাইলে লবণ ফেলে দিয়েছে। আরে ভাই, এমনি তো বেচারি মার খেতে খেতে অস্থির অবস্থা, আর কত মার খাওয়াতে চান বাচ্চাটাকে? আপনি আবার বলবেন লবণ ফেলেছে, ক্যামেরার পেছনে মিম আবার তাকে ধুমধারকা দেওয়া শুরু করবে। বাচ্চা মানুষ, তার কত মার খাবেন বলুন? ঠিকমতো তো ভাতটাও খেতে দেন না আপনারা তাকে। তো যাই হোক দর্শক, তাদের ভিতরে এখন যেটা চলছে, এই একটা বিয়ের আমেজ শুরু হয়ে গেছে, যে তাদের বিয়ে হচ্ছে, শারমিন আর রাজের ভিতরে এটা নিয়ে তারা আনন্দ ফুর্তি করবে। তো ঘটনা কি দর্শক, এখানে তিশার একটা টেন্ডেন্সি গ্রো করে ফেলেছে যে আমার তানজিলের বিয়ের সময়তে, মানে তানজিলের বিয়ের সময়তে তাদের পরিবারের সমস্ত মানুষ যেভাবে করে ব্যবসা করেছে, তাদের বিয়েতে গিয়ে ভিডিও করে লক্ষ লক্ষ টাকা কামিয়েছে, তিশাও এখন সেই ধান্দাতেই আছে যে যেহেতু আমার মেয়ের বিয়েতে তোমরা সবাই ব্যবসা করেছো, বাণিজ্য করেছো, টাকা ভুরি ভুরি কামিয়েছো, এখন আমিও ভাই তোমাদের বিয়েতে না ব্যবসা করব। এখন তোমাদের বিয়ে হবে, তোমাদের মানে শারমিনের বিয়ে হবে, তারপরে আলী আকবর রাজের বিয়ে হবে, আর আমরা এখন মানে আমি এখন ফুর্তি করব, আমি এখন যাব ধুমধারাক্কা খালি ভিডিও করব আর ছাড়তে থাকবো, আমার এখন ডলার ইনকাম হতে থাকবে। সো এটা হচ্ছে কি এখন আবার তিশার উদ্দেশ্য, মানে তিশা হচ্ছে কি জিনিসটা এরকম যে তোমরা যা করেছো আমার সাথে, এখন আমি করব তোমাদের সাথে সেই জিনিসটা, মানে গিভ অ্যান্ড টেকের মতো। তো এই ছিল দর্শক আমার ভিডিও, আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।